শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। মুজিববর্ষ উপলক্ষে বাজেট নিয়ে কোনো মন্ত্রণালয়কে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরামর্শ দিয়েছেন অপচয় কমানোর। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। পরে সচিবালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পাশাপাশি জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। যে মুজিব বর্ষ উপলক্ষে একটা প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগ তার একটা নোটেবল প্রোগ্রামকে মুজিব বর্ষের প্রোগ্রাম হিসেবে ডিক্লেয়ার করবে তার নর্মাল বাজেট থেকে। যদি এক্সেপশনাল কোনো কাজ থাকে তার জন্য এক্সট্রা টাকা চিন্তা করা যেতে পারে, কিন্তু বড় বড় বাজেট দিয়ে নতুন কোনো কাজ করার দরকার নেই। যত দ্রুত সম্ভব বহুকাঙ্ক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে বলে আশাবাদী ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। আর ভারতের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আবারও এই চুক্তি বিলম্বিত হোক সেটি বাংলাদেশ চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে জানিয়ে এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলেও দাবি ভারতের পররাষ্ট্র সচিবের। India is committed to an early and mutually acceptable conclusion of an agreement to share the waters of the Tista River so that water sharing agreements can be finalized as early as possible, possibly within this year itself. None of us are happy at the speed at which we are progressing. We need to expedite these things because people of both countries deserve better rather than in this bureaucratic. ভারতের রাজধানী দিল্লির সহিংসতা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য এসেছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জানান সহিংসতার ঘটনায় তদন্ত চলছে। এ সময় সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে মোদি বিরোধী প্রতিবাদ বিক্ষোভকে আমলে নেয়নি দিল্লি। যারা নরেন্দ্র মোদীর সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছে তারা ঠিক কাজ করছে না। দিল্লির সাম্প্রতিক ঘটনা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। কোনো প্রকার প্রোটেস্ট এটা তারা তাদের রিয়াকশন প্রকাশ করছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতের দল, কিন্তু সম্পর্কের জায়গা আছে না। আমরা মোটেও বিব্রত না। আমরা মনে করি এটা হয়েছে, এটা যারা এটা করছেন তাদের করাটা উচিত হচ্ছে না। সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসের সামনেই এডিসের চাষ, অথচ নজর নেই মাঠ পর্যায়ের কর্মকর্তা কিংবা স্থানীয় কাউন্সিলরদের। প্রতিদিনের কর্মসূচিতে গাফিলতি তো আছেই, ক্রাশ প্রোগ্রামেও লোক দেখানো ঔষধ ছিটাচ্ছেন মশক কর্মীরা। তদারকির অভাবে রাজধানীতে কমছে না মশার উপদ্রব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ঢাকার 11টি ওয়ার্ড মশার জন্য ঝুঁকিপূর্ণ। 2 সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে শীঘ্রই। প্রচুর মশা, সন্ধ্যাবেলা বসাই যান অস্থির আর কি। মশার কোনো শেষ নেই। সিঁড়িতে মশার সিঁড়ির ভিতরে ঠেলে সাইন চাইছে, সাইন আমরা দিইনি। বলছি যে আগে ওষুধ দেবেন, তারপরে আমরা সাইন করব। তাদের দিয়ে যদি আমি সঠিকভাবে কাজ করাতে পারি, ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা একটা ইফেক্টিভ রেজাল্ট পাবো। কিন্তু আমার কোশ্চেন হলো যে তাদেরকে দিয়ে আমি কাজ করাতে পারছি কিনা, সেটাই হলো আমার সীমাবদ্ধতা। সেখানে যে অবহেলা দেখেছি, আমি কর্মীদের সাথে কথা বলেছি এবং আমি সুপারভাইজারকে বলেছি যে আজকে আপনার প্রশাসনিক ব্যবস্থা আপনার বিরুদ্ধে নিব।
বিমানবন্দর সহ যেসব ইমিগ্রেশন পয়েন্টে থার্মাল স্ক্যানার ঠিকঠাক কাজ করছে না সেসব পয়েন্টে পর্যাপ্ত হ্যান্ড হেলথ থার্মোমিটার দেয়া আছে বলে জানিয়েছে আইইডিসিআর এবং সংস্থাটির পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে এই ভাইরাস আসতে পারে আশঙ্কায় স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। করোনা ভাইরাস 70 ডিগ্রি সেন্টিগ্রেডেও টিকে থাকতে পারে, তাই গরমেও এ ভাইরাস থাকার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। বলেন, ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত প্রতিরোধ আর সতর্কতাই প্রতিরোধের উপায়। বিশ্বের অন্যান্য দেশের মতো হ্যান্ডশেক আর কোলাকুলি থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ। যেহেতু থার্মাল স্ক্যানারগুলোতে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা সব জায়গাতে অনেকগুলো হ্যান্ডহেল্ড যে স্ক্যানার আছে, যেটা হাত দিয়ে মাপা হয়, সেটা দেয়া হয়েছে, যাতে করে কোনো রোগী কোনো যাত্রীর স্ক্রিনিং সিস্টেমটা যাতে ব্যাহত না হয়। তো সেই জন্য আমরা ব্যাকআপ অ্যাক্টিভিটি হিসেবে, ব্যাকআপ প্রস্তুতি হিসেবে কিন্তু সব জায়গায় বেশ অনেক সংখ্যায় হ্যান্ডহেল্ড থার্মোমিটার দেওয়া হয়েছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ভয়াবহ আকার ধারণ করেছে কোভিড-19। একদিনের ব্যবধানে ভাইরাসটির কারণে ইতালিতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 41 জনে। দেশটিতে 1700-র বেশি মানুষ আক্রান্ত। এদিকে নতুনভাবে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, সংক্রমিত 83 জন। ইরানে ভাইরাসটিতে একদিনেই 11 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ছাড়ালো অর্ধশতাধিকে, আক্রান্ত হাজারের কাছাকাছি। দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ, অসুস্থ 4000-এর বেশি মানুষ। বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছে 3000-এর বেশি মানুষ, আক্রান্ত 89,000-এর বেশি। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প মসনির গহীন পাহাড়ে বন্দুকযুদ্ধে 7 জন নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে নিহতরা রোহিঙ্গা সন্ত্রাসী জাকির বাহিনীর সদস্য। মধ্যরাতে মসনি ও জাদিমোরা ক্যাম্প এলাকার একটি পাহাড়ে সন্ত্রাসী জাকির বাহিনীর অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় র্যাব। এ সময় তাদের উপর গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসীরা। র্যাবও পাল্টা গুলি চালায়। রাতভর দুপক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে হতাহতের এই ঘটনা, বেশ কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 3টি বিদেশি পিস্তল, 7টি ওয়ান শুটার গান ও বিপুল গোলাবারুদ। এই জায়গাটাতে পৌঁছাতে সক্ষম হই ভোর 5টার দিকে এবং এই অভিযানে 7 জন ডাকাত নিহত হয় এবং আমরা 3টে বিদেশি পিস্তল, 12 রাউন্ড গুলি এবং 7টি এলজি উদ্ধার করতে সক্ষম। জোকের গ্রুপের প্রায় 7 জন সদস্য আজকে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এবং বাদবাকি যারা আছে ওদেরকে গ্রেপ্তার করার জন্য এবং জোকেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অভিযান পরিচালনা করব। আশা করছি আজকের মধ্যেই জোকের গ্রেপ্তার হবে। এদিকে কক্সবাজারের টেকনাফের হিলায় বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। বিজিবির দাবি, নিহত ব্যক্তি ইয়াবা পাচারকারী। রাতে হিলার জাদিমোরা সংলগ্ন নাফ নদীর তীরে গোলাগুলির ঘটনা ঘটে। বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর তীরে অবস্থান নেয় সদস্যরা। এই সময় নৌকায় করে 2-3 জন মাদক পাচারকারী ইয়াবার চালান নিয়ে আসছিল। বিজিবি সদস্যদের দেখতে পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে তারা। বিজিবিও পাল্টা জবাব দেয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এক ইয়াবা পাচারকারী। কক্সবাজারের সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে 37 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে মানব পাচারকারী চক্রের 3 সদস্যকে। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোরে মেরিন ড্রাইভ সড়কের রেজুখালের রামু ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 4 শিশুসহ 37 রোহিঙ্গাকে। মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের জড়ো করা হয়েছিল। অভিযানের সময় 3 দালালকে আটক করা হলেও পালিয়ে যায় কয়েকজন। আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শারীরিক ও মানবিক দিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন দলটির নেতারা। দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের মানববন্ধনে এ আহ্বান জানান তারা। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি না দিলে যে কোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। মানববন্ধনে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। বলেন, লুটপাট করতেই কদিন পর পর বিদ্যুৎ ও পানির দাম বাড়াচ্ছে সরকার। পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিএনপি। সকালে যশোরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। অবিলম্বে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতাকর্মীরা। সেই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
নাটোরে পশ্চিম বাইপাস বেলঘরিয়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা না করে আবারও পানি ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। সেই সাথে খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে আটকে রেখেছে সরকার, এমন অভিযোগও করেন নেতাকর্মীরা। এদিকে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝিনাইদহের মানববন্ধন কর্মসূচি। সকালে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু করে নেতাকর্মীরা। এ সময় পুলিশি বাধার মুখে পড়ে তারা। এক পর্যায়ে কেড়ে নেওয়া হয় ব্যানার, পরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। টাঙ্গাইলেও বাধা দিয়েছে পুলিশ। সকালে ঢাকা টাঙ্গাইল রোডের বিশ্বাস বেতকা এলাকায় মানববন্ধন করতে যায় নেতাকর্মীরা। এ সময় পুলিশি বাধার মুখে পড়ে তারা। পরে পুলিশি বেষ্টনীর মধ্য দিয়ে পালিত হয় কেন্দ্র ঘোষিত কর্মসূচি। বগুড়ায় নবাববাড়ি সড়কে মানববন্ধন করে বিএনপি। এ সময় বক্তারা সরকারের সমালোচনা করেন, বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধির সাথে বিদ্যুতের দাম আরেক দফা বাড়িয়ে দেয়, জনগণের জন্য দুর্ভোগ ডেকে এনেছে সরকার। গুলশানের অভিজাত হোটেল ওয়েস্ট ইনকেই সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সদর দফতর বানিয়েছিল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া। অর্থ আর দলীয় পরিচয় ব্যবহার করে এখান থেকেই বিভিন্ন হোটেল ও আবাসিক এলাকায় বিস্তৃত করা হয় সাম্রাজ্য। আড়ালে সহযোগী হিসেবে কাজ করেছে ওয়েস্ট ইন কর্তৃপক্ষ। একজন জেলা পর্যায়ের নেত্রীর পরিচয়ে রাজধানীর গুলশান এলাকায় কিভাবে সম্ভব, তদন্ত করতে গিয়ে অবাক হয়েছেন কর্মকর্তারা। আশ্বস্ত করতে চাই যে আমরা যদি এই বিষয়ে গডফাদার বা তাকে যারা আশ্রয় দিয়েছে, তাকে যারা প্রশ্রয় দিয়েছে, তাকে যারা লালন পালন করেছে, সে যেই হোক কিনা, বা সে যদি তার কোনো অবৈধ কোনো কাজের মাধ্যমে সে যদি তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে বা তাদেরকে সহযোগিতা করে থাকে, আমরা কিন্তু অবশ্যই অটোমেটিক্যালি সে কিন্তু আইনের আওতায় চলে আসবে এবং আসতেই কিন্তু বাধ্য। শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং এর বেশ কিছু তথ্য পেয়েছে সিআইডি। আরও তথ্যের জন্য বেশ কয়েকটি সংস্থাকে চিঠিও দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। দুপুরে সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের জানান, মানি লন্ডারিং এর সাথে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অল্প কয়েকদিনের মধ্যেই পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আমরা ইতিমধ্যেই বেশ কিছু তথ্য তার বিরুদ্ধে আমাদের কাছে এসছে। মানি লন্ডারিং এর 3টা স্টেপ আছে, 3টা ধাপ আছে, প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন। এই ধাপগুলোর কোনটা কোনটা তার এই মানি লন্ডারিং এর সাথে জড়িত, তার এই অর্থ, যে অবৈধ অর্থ তার সাথে জড়িত, সেগুলো আমরা খুঁজে বের করে তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। ডেফিনেটলি এগুলো অর্গানাইজ ক্রাইম, এবং অর্গানাইজ ক্রাইমে কিন্তু একা কেউ করে না, এখানে আরও অনেকগুলো ইস্যু থাকে এবং অনেকে জড়িত থাকে। তো যারাই জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ভারতের রাজধানী দিল্লির সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46 জনে। রোববার রাতে শহরের উত্তর পূর্বাঞ্চলে মিলেছে 4 জনের মরদেহ। গোকুলপুর এলাকার নালা থেকে 3 এবং ভাগীরথী শিববিহারের নর্দমা থেকে 1 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রশাসনের বক্তব্য, এই 4 জনের মৃত্যুর সঙ্গে সংঘর্ষের যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। একই দিন দিল্লির পশ্চিমাঞ্চল অশান্ত হওয়ার খবরের সতর্কতার অংশ হিসেবে বন্ধ করা হয় সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলো। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেন স্থানীয়রা। অবশ্য কিছুক্ষণ পরে বিবৃতিতে পুলিশ জানায় এটি পুরোপুরি গুজব। চলতি বছর প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সোমবার এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ছোড়া হয়েছে 2টি ক্ষেপণাস্ত্র। তবে মিসাইলের ধরন কিংবা ক্ষমতা সম্পর্কে কিছু জানায়নি সিউল। এর আগে গত নভেম্বরে সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ালেন পিট বুটাজাজ। ডেমোক্র্যাট দলের প্রার্থিতার জন্য প্রচারণা চালাচ্ছিলেন ইন্ডিয়ানা রাজ্যের সেই সাবেক মেয়র। 38 বছর বয়সী এই রাজনীতিক শুরু থেকে প্রবীণ বার্নি স্যান্ডার্সের সাথে টক্কর দেন। 3 ফেব্রুয়ারি আইওয়া ককাসে জয়ের মাধ্যমে সবার দৃষ্টি কাড়েন তিনি। তবে পরের ভোটগুলোতে আর সুবিধা করতে পারেননি তিনি। আগামীকাল সুপার টুইসডেতে 14 রাজ্যে হবে একযোগে ভোটাভুটি। নারী টি-20 বিশ্বকাপের খবর, টানা পরাজয়ে আসর শেষ করল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে 9 উইকেটে হেরেছে জাহানারা সালমারা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মাত্র 91 রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে 27 বল হাতে রেখে 9 উইকেটের বড় জয় তুলে নেয় লঙ্কানরা।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে। লঙ্কানদের হয়ে ৪ উইকেট শিকার করেন শশিকালা সিরিবর্ধনে। ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পেরেরা ও আতাপাত্তু। ৩০ রানে সাজঘরে ফিরলে ৩৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন পেরেরা। সিরিজ জয়ের মিশনে কাল দ্বিতীয় ম্যাচ সিলেটে দুপুরে ১টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যর্থ তামিম দ্রুত রানে ফিরবে বিশ্বাস রাখতে বললেন ব্যাটিং কোচ ম্যাকেনজি। তবে ব্যাটিংয়ে কোনো রকম নির্দেশনা তামিমকে দেয়নি টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে শন উইলিয়ামসের বিশ্বাস ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে জিম্বাবুয়ের। এই ম্যাচে মাঠে নামবেন শন উইলিয়ামস। তিনি প্রথম ওয়ানডের দিন সিলেটে এসে পৌঁছেছেন। এই ম্যাচে জিতলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে বাংলাদেশ। চুরির সন্দেহে সাংবাদিকদের আটকে রাখার ঘটনায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা মানহানি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হয়েছে। ২ মার্চ এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান আগামী ২৩ মার্চ নতুন দিন ধার্য করেন। গত ২৪ অক্টোবর এই মামলায় শমী কায়সারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি মর্মে চূড়ান্ত প্রতিবেদন দেন শাহবাগ থানার পরিদর্শক মাহবুব রহমান। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী নুজহাতুল হাসান। চলছে সব খবর, ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকা ১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ভোটের প্রচারণা শুরু করেন তিনি। জানান, নির্বাচিত হলে জনগণের উন্নয়নে সচেষ্ট থাকবেন। ভোটারদের কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান শফিউল ইসলাম মহিউদ্দিন। জানান, যানজট জলাবদ্ধতা নিরসন ও উন্নত বাংলাদেশ গড়াই লক্ষ্য। আমার প্রতিযোগী যারা ক্যান্ডিডেট তাদেরকে যে আমরা একটি ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনের সাথে একমত হয়ে আমরা যারা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, দেশের সেবা করার জন্য। এদিকে প্রাতঃভ্রমণ কেন্দ্রিক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এই আসনে ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম। সকাল ৭টার দিকে ধানমন্ডি এলাকায় প্রচারণা শুরু করেন তিনি। আবাহনী মাঠ ও লেক পারে প্রাতঃভ্রমণে আসা মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রবিউল আলম। এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও জয়ের ব্যাপারে আশাবাদ জানান তিনি। বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিতের দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। ভোটারদের আশঙ্কা রয়েছে যে ভোট দেওয়া যায় কিনা, ভোট দিতে পারবো কিনা, আপনারা শক্তভাবে থাকবেন কিনা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন রয়েছে, তাদের আশঙ্কা রয়েছে। আমরা তাদের বোঝাতে চেষ্টা করছি যে আপনাদের সোচ্চার হতে হবে। আমরা রাজনৈতিক দল হিসেবে সোচ্চার আছি। বিএনপি আমাকে প্রার্থী করেছে আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য। তো এই লড়াই সবাই লড়াই, এটা রাষ্ট্রের প্রয়োজনীয় লড়াই, এটা কোনো বিশেষ দলের জন্য না। বোমা ফাটালেন চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। সিটি নির্বাচনে দলীয় কাউন্সিলর মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে বললেন, কারা এদের মনোনয়ন দিয়েছে কেউ জানে না। এদের অনেকে বিতর্কিত, কেউ স্বার্থসিদ্ধির জন্য এদের মনোনয়ন দিয়েছে, যাদের দিয়ে দল ও এলাকার কোনো উন্নয়ন হবে না। চট্টগ্রামে যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় ক্ষোভ উগরে দেন মেয়র পদে মনোনয়ন বঞ্চিত আজম নাসির। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়ে যুবলীগের ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান সংগঠনটির চেয়ার। এই কাউন্সিলর প্রার্থীকে কারা মনোনয়ন দিয়েছে এটা কি আমরা জানি? আমরা তো কেউ আমাদের জানমতের চর্চামের কেউ এই মনোনয়ন প্রক্রিয়ার সাথে আমরা জড়িত নই। যারা এদেরকে রিকমেন্ডেশন করেছেন তারা কারা? আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের শত্রু। সুতরাং এই মনোভাব থেকে বের হয়ে আসবেন, যুবলীগের মান আপনারা রক্ষা করবেন। কোনোদিনও যেন শেখ ফজলুল হক মনির যুবলীগের মাথা আর আপনাদের দ্বারা হেট না হয়। চট্টগ্রাম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী নিয়ে আওয়ামী লীগ বেকায়দায় থাকলেও নির্ভার বিএনপি। ৪১ ওয়ার্ডের সবকটিতে একক প্রার্থী দিয়েছে দলটি। দলের দুর্দিনে সবাই ঐক্যবদ্ধ বলেই এটি সম্ভব হয়েছে বলছেন বিএনপি নেতারা। একক প্রার্থী থাকায় ভোট যুদ্ধেও ভালো ফলের আশা তাদের।
দুইজন প্রার্থী আছেন, আশা করি সেটা আমার একটা কাজে আসবে। ওরা আমাদেরকে ভোট দেবে এবং ওরা আমরা সম্পৃক্তভাবে কাজ করবে। ওরা মনোনয়ন নিচ্ছে একটা কারণে, যদি কোনো কারণে যদি আমাকে যদি অবৈধ করে, সে কারণে আমাদের অর্জিত বিজয় চিনিয়ে নিচ্ছে। সেখানে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, নিজেদের মধ্যে যেন বিভাজন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করে আলোচনার ভিত্তিতে আমরা সেটা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটার 10,98,19,112 জন। এদের মধ্যে নতুন ভোটার 69,71,470 জন, পুরুষ ভোটার 5,54,82,530 জন এবং নারী ভোটার 5,43,36,222 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 360 জন। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার তালিকা প্রকাশ করা হয়। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত হতে পারে না। এ সময় রোহিঙ্গা ও দ্বৈত ভোটার ঠেকাতে আইনের শাস্তির বিধান রাখার পরামর্শ দেন আইনমন্ত্রী। তাগিদ দেন ইভিএম আরও আধুনিকায়নের। বাংলাদেশের প্রায় 90 লক্ষ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী জীবন যাপন করেন। প্রবাসী ভোটারদের নিবন্ধনের কাজ শুরু করেছি। প্রবাসীদের কাছ থেকে অনলাইনে পাওয়া আবেদন যাচাই বাছাই করা হবে। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। বক্তারা ভোটাধিকারের তাৎপর্য সহ নানা বিষয় তুলে ধরেন। পরে ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়। সিরাজগঞ্জের বেলকুচি থেকে বের করা হয় র্যালি। শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে ঝিনাইদহে ভোটার দিবস পালিত হয়েছে। এছাড়া নওগাঁ, রাজশাহী সহ বিভিন্ন জেলায় দিবসটি পালিত হয়েছে। রাঙ্গামাটি ও বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রাটি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জাতীয় ভোটার দিবস উপলক্ষে বান্দরবানেও সকালে বের করা হয় শোভাযাত্রা। আয়োজন ছিল আলোচনা সভার। রোহিঙ্গারা যেন কোনোভাবেই ভোটার হতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান বক্তারা। ভোটার উপস্থিতি কম হওয়ার দায় কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বলেছেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার অনেক কারণ থাকতে পারে। সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় ভোটার দিবসের র্যালিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন CAC। ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন ভালোভাবে পালন করে বলে দাবি করেন তিনি। ঢাকা 10 আসনের উপনির্বাচনে নির্দিষ্ট 21টি স্থানে পোস্টার টানানোর বিষয়ে প্রার্থীরা একমত হওয়ায় ধন্যবাদ জানান KM নুরুল হুদা। ভোটার কেন্দ্রে উপস্থিত না থাকার অনেকগুলো কারণ থাকতে পারে, তার জন্য নির্বাচন কমিশনের এর জন্য দায়ী নয়। পরীক্ষামূলকভাবে আমরা শুরু করেছি। আমরা 21টি জায়গায় পোস্টার লাগানোর জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছি এবং আমরা বলেছি যে পাড়ায় পাড়ায় মাইক ব্যবহার করা যাবে না এবং আমরা বলেছি যে পথসভাও সংকুচিত করতে হবে। সদ্য শেষ হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি, তড়িঘড়ি করে প্রকাশ করা হয়েছে গেজেট, এমনটা উল্লেখ করে উত্তর সিটি নির্বাচন বাতিলে পিটিশন দাখিল করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সকালে ঢাকা যুগ্ম জেলা জজ আদালতে 1-এ আইনজীবীদের সঙ্গে নিয়ে পিটিশন দাখিল করেন তিনি। এতে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সহ 8 জনকে বিবাদী করা হয়েছে। পরবর্তীতে পিটিশনের শুনানি হবে বলে জানা গেছে। গত 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলেনুর তাপস মেয়র নির্বাচিত হন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার কার্যক্রমের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে র্যাব। নিহতদের পোশাকে 2 জন অপরিচিত পুরুষের DNA পাওয়া গেছে। এর আগে হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিল 71 বারের মতো পেছানো হয়। সবশেষ আগামী 23 মার্চ প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য রয়েছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন সাগর রুনি দম্পতি। ওমরা করার উদ্দেশ্যে যারা ভিসা ও অন্যান্য ফি জমা দিয়েছিলেন তাদের অর্থ ফেরত দেবে সৌদি আরব।
এই ঘোষণা দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সবাইকে এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে গত 27 ফেব্রুয়ারি বিদেশিদের ওমরা পালনে স্থগিতাদেশ দেয় সৌদি আরব। ফলে ভিসা পেয়েও ওমরা করতে যেতে পারেননি বিভিন্ন দেশের হাজারো মানুষ। এর মধ্যে প্রায় 10,000 বাংলাদেশিও রয়েছেন। ভিসা ফি সহ অন্যান্য চার্জের টাকা ফেরত পেলে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এজেন্সিগুলো। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকায় মাটি বোঝাই একটি ট্রলির ধাক্কায় তকিমুন্নেসা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। এদিকে ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার। আহত হন অন্তত 10 জন। গুরুতর আহত 8 জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়া মাগুরা ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের। গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের বাড়িতে শোকাবহ পরিবেশ। নিহতরা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ব্যবসা করতেন। পরিবারের সদস্যরা জানায়, গেল বৃহস্পতিবার পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ যায় 5 বন্ধুর। দুর্ঘটনায় খবর পেয়ে ফরিদপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। নিহতদের মধ্যে শাহিন আলম ও ফরিদ আহমেদের বাড়ি নারায়ণগঞ্জে, আর খোরশেদ আলম খোকন এবং মাসুদের বাড়ি চাঁদপুরের মতলবে। বরিশালে নিজ বাড়িতে নেওয়া হয়েছে মান্নানের মরদেহ। তারা ঘোরার উদ্দেশ্যেই গেছিল, যাওয়ার পরে আসার সময় এই দুর্ঘটনাটা ঘটে। আমরা এই 40-50 জন এক বাড়িতে থাকি, সবার লগে সবার ভালো সম্পর্ক। আমাকে কলজা চিরাল হয়ে গেছে গাল্লায়। নেত্রকোনার দুর্গাপুরে সড়কে 4 শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিক্ষোভধরা। নিরাপদ সড়কের দাবিতে এ সময় একটি বিক্ষোভ মিছিল বের হলে হামলা চালানো হয় তাদের উপর। বিক্ষোভকারীদের অভিযোগ, বালু ব্যবসায়ীরা বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালায়। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করে। নাটোরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়েছে উত্তরা এক্সপ্রেস ট্রেন। স্টেশন মাস্টার জানান, সকাল 10টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসে উত্তরা এক্সপ্রেস। পথে নাটোরের কৈগারী কৃষ্ণপুরে অরক্ষিত রেলগেটে একটি পাওয়ার ট্রলে উঠে পড়লে ট্রেনের সাথে সংঘর্ষ হয়। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। আহত অবস্থায় ট্রেনের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করে আরেকটি ইঞ্জিন। লালমনিরহাটে আর্মি এভিয়েশন বেজের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দুপুরে লালমনিরহাট সেনানিবাসে নতুন অবকাঠামো, অফিসার্স মেস, SM ব্যারাক ও মিলিটারি ফার্মের একটি আধুনিক ও স্বয়ংক্রিয় মিল্কিং পার্লারের উদ্বোধন করেন সেনাপ্রধান। উদ্বোধন শেষে যুদ্ধকালীন সময়ে আর্মি এভিয়েশনের অবদানের কথা স্মরণ করেন সেনাপ্রধান। বলেন, ভিশন 2030 অনুযায়ী সেনাবাহিনীতে আর্মড হেলিকপ্টার সংযোজনের লক্ষ্যে কাজ চলছে। আমাদেরও ভিশন 2030 অনুযায়ী কিন্তু আমরাও স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাটাক হেলিকপ্টার হবে আমাদের আর্মি এভিয়েশন গ্রুপে, এবং আমরা সেটা দেখেছি, সেটা নিয়ে কাজ করছি, এবং সেটা আমরা সরকারের কাছেও আমাদের ইচ্ছার কথা আমরা ব্যক্ত করেছি। বিসিএস কম্পিউটার সিটির 20 বছর উপলক্ষে প্রযুক্তি মেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। বিকেলে আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সেন্টারে মেলার উদ্বোধন করা হয়। প্রযুক্তি অগ্রগতি এই প্রতিপাদ্যে 7 মার্চ পর্যন্ত চলবে এই মেলা। এই উপলক্ষে বিভিন্ন পণ্যের উপর থাকছে বিশেষ ছাড়। মেলায় রেজিস্ট্রেশন করলেই মিলবে উপহার। সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় প্রাণ গেছে 19 সেনার। সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এই তথ্য। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি জানায়, ইদলিবের সিরীয় সেনাদের একটি ঘাঁটি ও বহরকে টার্গেট করে চালানো হয় হামলা। রোববার 2টি সিরীয় ফাইটার জেটও ভূপাতিত করে তুরস্ক। প্যারাসুট নিয়ে জীবন বাঁচায় জেটের 2 পাইলট। এই ঘটনার কড়া জবাবের হুঁশিয়ারি দেয় সিরীয় সরকারের সমর্থক রাশিয়া। ইরাকে নিয়োগ পাওয়ার আগেই সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী পদপ্রাপ্ত মোহাম্মদ আলাউদ্দিন। সরকার গঠনে পার্লামেন্টের সমর্থন না পাওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। অভিযোগ করেন, ইরাকি জনগণের দাবি বাস্তবায়নে সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে নিরুত্তাপ পার্লামেন্ট। স্বাধীন সরকার গঠন, মন্ত্রিসভার সদস্য নিয়োগেও বাধা দিচ্ছিলেন বিভিন্ন দলের আইন প্রণেতারা। এক বছরের মধ্যে তৃতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলে।
সোমবার স্থানীয় সময় সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে রাত 10টা পর্যন্ত। নেতা বাছাইয়ে এবার ভোটাধিকার প্রয়োগ করবে 64 লাখ ইসরায়েলি। জনমত জরিপ বলছে এবারও হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান বেনি গান্সের মধ্যে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নিয়ে আয়োজিত হবে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2020। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল মাঠে জমকালো আয়োজন উদ্বোধন করা হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। মুজিব বর্ষকে সামনে রেখে প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয়ে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। টুর্নামেন্টে অংশ নেবে দেশের 102টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করা হয়। নিউজিল্যান্ড ভারত টেস্টের খবর। ভারতকে 7 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ভারতের 132 রানের টার্গেট, মাত্র 3 উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা। এর আগে 97 রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বিরাট কোহলির দল। তবে সাউদির পেস তাণ্ডবে মাত্র 124 রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। 132 রানের লক্ষ্যে টম লাথাম ও টম ব্লান্ডেল 103 রানের জুটি করেন। ব্যক্তিগত 53 রানে বিদায় নেন লাথাম। এরপর কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেল দ্রুত বিদায় নিলেও 7 উইকেটের বড় জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। গুয়াহাটি টাউন ক্লাবের একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে আচমকা অসুস্থ হয়ে পড়েন আসামের সুপারস্টার গায়ক জুবিন গার্গ। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। জানা গেছে গুয়াহাটির একটি অনুষ্ঠানে তিনি পারফর্ম করছিলেন, সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য 12 সদস্যের এক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আইসিইউতে থাকা শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। চলছে সব খবর, ছোট্ট আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। ছোট্ট রুশদির পর মা জান্নাতুল ফেরদৌস, এবার না ফেরার দেশে চলে গেলেন বাবা শহীদুল ইসলাম কিরমানিও। দিলু রোডের আগুন কেড়ে নিয়েছে পুরো পরিবারকেই। ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যু হয় তার। শহীদুলের দেহের 45% দগ্ধ হয়েছিল। নানা চেষ্টার পরও তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। গতকাল মারা যান তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। এর আগের দিন সবাইকে কাঁদিয়ে চলে যায় 4 বছরের ছেলে রুশদি। বৃহস্পতিবার দিলু রোডের ওই বাসার আগুনে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। ঘটনার দিনই রুশদি ছাড়াও প্রাণ হারান HSC পরীক্ষার্থী আফরিন জাহান জুথি ও আব্দুল কাদের লিটন। বাসার গ্যারেজ থেকে হয় আগুনের সূত্রপাত। তার অনেক স্বপ্ন ছিল এবং স্বপ্ন অনুযায়ী তার অফিস তারে খুব করতো, সম্মান দিত। ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমাদের নাই। 3টা প্রাণী চলে গেল। একজনকে দাফন করে এসে আরেকজনকে নিয়ে গেছে, আরেকজনকে দাফন করে এসে আজকে আবার আরেকজনকে দাফন করে। কোম্পানির ইভেন CEO যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারের আগেও আমাকে ফোন করেছিলেন, মানে ওনার সব জানতে। তো আমি তাকে 2006 সাল থেকেই চিনি। চট্টগ্রামের হালি শহরে অগ্নিকাণ্ডে 2 জন নিহত হয়েছেন, আহত 1 জন। ফায়ার সার্ভিস জানায় রাত 1:30টার দিকে বড়পুর এলাকায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই জাকির ও মোহন নামে 2 জন মারা যান। আহত কবিরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। আগুনে পুড়েছে 13টি ঘর ও 6টি দোকান। গাজীপুরের কালিয়াকৈরে শফিপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে বাজারের 12টি দোকান। রাত 3টার দিকে শফিপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি হার্ডওয়্যার দোকান থেকে মুহূর্তেই পাশের দোকানে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় 3টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পুড়ে যায় 12টি দোকান। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। নোয়াখালীর বেগমগঞ্জে শিবিরের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাকিব হোসেন মারা গেছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় জামায়াত শিবিরের 4 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বেগমগঞ্জ থানার ওসি জানান, গতরাতে আমানুল্লাহপুর বাজার এলাকায় আড্ডা দিচ্ছিল ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। এই সময় শিবিরের নেতাকর্মীরা এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এক পর্যায়ে দোকানে ঢুকে কয়েকজনকে কুপিয়ে আহত করে তারা। গুলিবিদ্ধ সহ আহত 6 জনকে নেওয়া হয় নোয়াখালী সদর হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
খুলনার কয়রায় নির্মাণাধীন ব্রিজের কাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি, তবে সংঘর্ষের পরপরই দুজনকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, বাতিকাত্রা খালে নির্মাণাধীন ব্রিজের কাজ দেখতে যান ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল ও তার সমর্থকরা। এ সময় নিম্নমানের কাঁচামাল ব্যবহারের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সাথে কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। গুরুতর আহত হন রাসেল সহ 8 জন। উন্নত চিকিৎসার জন্য রাসেলকে ঢাকায় নেয়ার পথে মারা যান। পূর্বশত্রুতার জেরে পিরোজপুরে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, নিহত সিদ্দিকুর রহমান খলিফা সদরের শঙ্করপাশার সাবেক ইউপি সদস্য। তিনি জেলা জজ আদালতে এক আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। স্বজনরা জানায়, সকালে রিকশায় আদালতে যাচ্ছিলেন সিদ্দিক। পথে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। উপর্যুপরি কুপিয়ে আহত করে তাকে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কোনো মামলা হয়নি, এখনও কাউকে আটক করেনি পুলিশ। চট্টগ্রামের ডবলমুরিং থানা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা। তারা অভিযোগ করেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে অছাত্র, অস্ত্রধারী, চাঁদাবাজ ও হত্যা মামলার আসামিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই সংক্রান্ত তথ্য প্রমাণ কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটিকেও দেওয়া হয়। 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা এখনও না দেয় নেতাকর্মীরা আন্দোলনে নেমেছে বলে জানান বক্তারা। দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা ও হত্যার প্রতিবাদ হয়েছে নেত্রকোনায়। সকালে শহরের বারহাট্টা রোডের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন। মোদীর বাংলাদেশ সফর বাতিলের দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। এসডিজির ভলান্টিয়ারি ন্যাশনাল রিভিউ প্রণয়ন প্রক্রিয়ায় ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে সংলাপের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। দুপুরে আগারগাঁওয়ে এই সংস্থাটির কার্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। এ সময় মসজিদের ইমাম সহ ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তি, উপজেলাগুলোকে 100টি জোনে ভাগ করে দায়িত্ব বন্টন, খুতবার মাধ্যমে এসডিজি সম্পর্কে মানুষকে ধারণা দেয়া সহ বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা 11:30 থেকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। এই সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। কর্মসূচিতে জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল সহ দলের অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বারবার বিদ্যুৎ, পানি ও গ্যাসের দাম বৃদ্ধি করছে সরকার। সাধারণ মানুষের কথা চিন্তা করছে না সরকার। মূল্যদের বারবার বৃদ্ধি করা হচ্ছে, যতই প্রতিবাদ করা হচ্ছে, যতই অভিযোগ করা হচ্ছে, যতই বুদ্ধিজীবীরা সমালোচনা করা হচ্ছে, কিন্তু সরকার একটু এর ব্যাপারে কোন রকমের মাথা ঘামায় না। জনগণের ঐক্যবদ্ধভাবে এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে, মানুষের রক্ত শোষণের প্রতিবাদে সবাই রাস্তায় নামিয়ে আসবে ইনশাআল্লাহ। টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম কারাগারে রয়েছে। মামলায় বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী সালেহাকে চাপ দেয়া শুরু করে আশরাফুল। যৌতুকের দাবি না মেটানোয় 2012 সালের 18 আগস্ট স্ত্রীকে পিটিয়ে হত্যা করে সে। এই ঘটনায় আশরাফুলকে একমাত্র আসামি করে মামলা করেন নিহতের বাবা। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়া গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান সহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া সহ সকল উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। শিক্ষার্থীরা বলেন, এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে যে সকল অবকাঠামোগত ও কারিকুলাম প্রচলন দরকার তার প্রায় সবই রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জোর দাবি জানান তারা।
ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রির টেকসই ব্যবস্থা নেই, মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে পণ্য বিক্রি করায় সুফল মিলছে না বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিকেলে 8ম জাতীয় এসএমই মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বাজার সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন। এলাকাভিত্তিক কাঁচামাল ও শিল্প সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান মন্ত্রী। আগামী 4 থেকে 12 মার্চ চলবে জাতীয় এসএমই মেলা। সারা দেশ থেকে মেলায় অংশ নেবে 296টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই প্রতিষ্ঠান অনেক উন্নত মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে, কিন্তু বিপণন সুবিধার অভাবে তাদের প্রস্তুতকৃত দ্রব্যাদি প্রদর্শন বা বিক্রির ব্যবস্থা নেই। বরং অনেক ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে তা বিক্রি করতে গিয়ে এসএমই উদ্যোক্তারা নিজেদের লাভের অংশ হারাচ্ছে। কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বাগত জানান কর্মকর্তারা। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কর্মদিবস শুরু করেন মুহিউদ্দিন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন তিনি। শনিবার মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ। রোববার শপথ নেন তিনি। ফিলিপাইনের একটি শপিং মলে হামলা চালিয়ে কমপক্ষে 30 জনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী। তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ম্যানিলায় শপিং মলটি ঘিরে রেখেছে নিরাপত্তা কর্মীরা। হামলাকারীর সাথে যোগাযোগ করে আপোষের চেষ্টা করছে। পুলিশ জানায় সোমবার এলোপাথারি গুলি ছুটতে ছুটতে ভেতরে ঢোকে হামলাকারী। এতে গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারী একই শপিং মলের নিরাপত্তা কর্মী ছিলেন। মানিকগঞ্জে প্রথমবারের মতো চাষ হয়েছে সূর্যমুখী ফুল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রদর্শনী প্লটের মাধ্যমে প্রাথমিকভাবে এর চাষ করেছেন অর্ধশত কৃষক। এরই মধ্যে সূর্যমুখী ফুল চাষে অন্য কৃষকদের মাঝেও সাড়া পড়েছে বেশ। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষের পরিকল্পনা কৃষি বিভাগে। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TV BD। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।